মাহমুদ ভাই, আপনি জানেন যে ভারত হুমকি দিচ্ছে, রাজনাথ সিং এর এই বক্তব্য, এটাকে কি উদ্দেশ্যে হতে পারে আপনার মনে হয়? এটা তো পরিষ্কার ভাবে প্রচ্ছন্ন হুমকি। কারণ হামাস ইসরায়েলের যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সাথে বাংলাদেশ প্রসঙ্গ কিভাবে আসতে পারে? রেলিভেন্স কোথায়? এটা কোনো রেলিভেন্স একটাই, যে রাজনাথ সিং বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, তার সেনাবাহিনীর ভয় দেখাচ্ছে। তো এখানে আমাদের যেটা প্রথম আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের যে বিপ্লবের স্পিরিটের কথা আপনি একটু আগে বললেন, বিপ্লবের স্পিরিটটা কি ছিল এটা একটু আমাদের বোঝা দরকার। এটা ছাত্র নেতাদের সাথে কথা বলতে পারলে আমি আরেকটু পরিষ্কার বুঝতে পারতাম যে তারা কি জন্য জীবন দিয়েছে। এভাবে একটা দানব সরকারের বিরুদ্ধে কেমন করে তারা দাঁড়াতে পারলো, আবু সাইদরা, মুগ্ধরা, এরা কিভাবে নিজের প্রাণ বাজি রাখতে পারলো, কি স্পিরিটের কারণে। আমি ব্যক্তিগতভাবে মোটামুটি দুটো স্পিরিটকে সামনে আনতে চাই। আমার মনে হয়েছে, আমি জানি না ছাত্র নেতারা, সমন্বয়করা আমার এই বিশ্লেষণের সাথে একমত হবে কিনা। একটা হচ্ছে যে একটা ফ্যাসিস্ট, একটা দানব সরকারকে সরিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা, এটা ছিল একটা তাদের স্পিরিট, এবং এই জন্য তারা জীবন দিয়েছে এবং অন্যেরা জীবন দিতে গেছে। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা শুনেছি যে 1000-এর উপরে মানুষ, ছাত্র জনতা শহীদ হয়েছে। জনতারও কিন্তু এখানে একটা বিরাট অবদান আছে, আমরা যেন এটা ভুলে না যাই। শুধু ছাত্ররা জীবন দেয়, জনতাও জীবন দিয়েছে। আমার মনে হয় 1000 জনের মধ্যে ছাত্রের সংখ্যা 200 হবে, 800 জন বাকি যারা জীবন দিয়েছে তারা কিন্তু জনতা, খেটে খাওয়া মানুষ, তারা জীবন দিয়েছে এবং তারা নিজেদের অধিকারের জন্য জীবন দিয়েছে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে একটা ফ্যাসিবাদ 16 বছর ধরে আমাদের উপরে এরকম, এটা কেন পারলো তারা? কারণ ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হেজেমনি তাদেরকে সমর্থন করেছে। ভারতীয় হেজেমনি বাংলাদেশের উপরে একটা আনডিক্লেয়ার্ড কলোনি তৈরি করে বসেছিল, এবং এই যে যারা জীবন দিয়েছে, বিপ্লবের স্পিরিট যেটা ছিল সেটা ছিল ভারতীয় হেজেমনির বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আমরা সেটাতে সফল হয়েছি। এখন আপনি সরকারের দিকে যদি একটু তাকান, এই সরকারে একটু আগে আপনি সাখাওয়াতের কথা বলেছেন এবং আলী ইমাম মজুমদারের কথা বলেছেন, আমি আরো একজনের নাম বলতে চাই, ডক্টর দেবপ্রিয়। ডক্টর দেবপ্রিয়কে এই সরকার এখন, এটা ইউনূস সাহেব নিয়েছেন, ডক্টর দেবপ্রিয়কে কি নিয়েছেন, যে বাংলাদেশের ইকোনমি যে ধ্বংস করে গেছে শেখ হাসিনার সরকার, সেটা সম্পর্কে একটা শ্বেতপত্র তৈরি করার জন্য ডক্টর দেবপ্রিয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকারে কিন্তু একজন ফাইন্যান্স মিনিস্টার আছেন, ডক্টর সালাউদ্দিন। সুতরাং ডক্টর দেবপ্রিয় বলতে গেলে এই মুহূর্তে একটা প্যারালাল ফাইন্যান্স মিনিস্টারের দায়িত্ব পালন করছেন, এবং আমেরিকাতে যে যাচ্ছেন ডক্টর ইউনূস, তার সঙ্গে কিন্তু ডক্টর দেবপ্রিয় যাচ্ছেন, ডক্টর সালাউদ্দিন যাচ্ছেন না, যাচ্ছেন কিন্তু ডক্টর দেবপ্রিয়। তার মানে ইউনূস সাহেবের কাছে সালাউদ্দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর দেবপ্রিয়। তো বাংলাদেশে যে আজকে ভারতীয় সম্প্রসারণবাদ মাথা গেড়ে সম্প্রসারণবাদ বিস্তার লাভ করতে পেরেছিল, তার পিছনে ডক্টর দেবপ্রিয়দের ভূমিকা কি আমরা ভুলে গেছি? ইলিয়াস ভুলে গেছে, আপনি ভুলে গেছেন, আমি ভুলে গেছি, মিনার ভুলে গেছে। এই যে বাংলাদেশে যে করিডোর দেওয়া হয়েছে, বাংলাদেশে যে বন্দর দিয়ে দেওয়া হয়েছে ভারতকে, এর জন্যে যে ফিল্ড ক্রিয়েট করার যে কাজটা, এই কাজটা কারা করেছে? ডক্টর দেবপ্রিয়। আপনার মনে আছে 1/11 সরকারের সময় ডক্টর দেবপ্রিয় প্রতি সপ্তাহে কম করে হলেও 2টো সেমিনার করত সব 5 তারা হোটেলে, সোনারগাঁ এবং শেরাটনে। সেই সেমিনারে ডক্টর দেবপ্রিয় কি বলতেন? যে বাংলাদেশকে ট্রানজিট দেওয়া উচিত ভারতকে। ট্রানজিটের জন্য ওকালতি করতেন তিনি দিবারাত্র, এই দেবপ্রিয়। এবং তিনি বলতেন বাংলাদেশ যদি ট্রানজিট দেয় ভারতকে, তাহলে পরে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। ট্রানজিটের ট্যারিফে, ট্রানজিট থেকে যে টোল পাবে, ওই টোল দিয়ে আমরা সিঙ্গাপুর হয়ে যাব। আমি ডক্টর দেবপ্রিয়কে জিজ্ঞেস করতে চাই, কত টাকা টোল পেয়েছে আজ পর্যন্ত? এই যে গত 10 বছর ধরে ট্রানজিট দেওয়া হয়েছে ভারতকে, এর জন্য কত মিলিয়ন ডলার টোল পেয়েছে? এটার একটা হিসাব ডক্টর দেবপ্রিয়র আমাদেরকে দেওয়া উচিত। এবং যদি আমরা টোল পেয়ে না থাকি, তাহলে ডক্টর দেবপ্রিয়র ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের জনগণের কাছে, তার 1/11-এর সময় এবং তারও পরবর্তী সময়ে তার রোলের জন্য।
তিনি বাংলাদেশকে ভারতের অধীনস্থ করার জন্য যারা যারা কাজ করেছে তাদের মধ্যে অন্যতম ডক্টর দেবপ্রিয়। তো সেই ডক্টর দেবপ্রিয়কে এই বিপ্লবী সরকার ইকোনমি ঠিক করার জন্য স্পেশালি নিয়োগ দিয়েছে। তো আপনি ভারতের সাথে কি লড়াই করবেন? আপনি ভারতীয় এজেন্টদের সরকারের মধ্যে রেখে আপনি ভারতের সাথে লড়াই করবেন? এটা কি সম্ভব? তো কাজেই আমার যেটা বক্তব্য যে রাজনাথ সিং আমাদেরকে রীতিমতো হুমকি দিয়েছেন, তিনি ভারতীয় সেনাবাহিনীর ভয় দেখিয়েছেন বাংলাদেশের জনগণকে। আমি শুধু বলতে চাই, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে আবু সাইদের মতো মানুষ আছে, তরুণ আছে। যে দেশে আবু সাইদের মতো তরুণ থাকে সেই দেশকে ভয় দেখিয়ে লাভ নাই। সেই ভয় ডক্টর দেবপ্রিয়রা পেতে পারেন, কিংবা অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা পেতে পারেন ভারতকে ভয়। যেমন ধরেন মোদির সাথে নাকি আমি দেখলাম বাংলাদেশ সরকার থেকে রিকোয়েস্ট করা হয়েছে মোদির সাথে একটা মিটিং এর জন্য। এই কাজটা ইউনূস সাহেব কেন করলেন? এবং ভারত বলছে তারা এখনো সিদ্ধান্ত নেয় নাই, কারণ পিটিআই এর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন ইউনূস সাহেব, সেই ইন্টারভিউতে নাকি ভারত অপমানিত বোধ করেছে। আমি ওই ইন্টারভিউটা পড়েছি, ভালো হয়েছে, ভালো কথা বলেছেন ইউনূস সাহেব। তো যেখানে ইউনূস সাহেব পিটিআইতে একটা সাহসিকতার সাথে তিনি ইন্টারভিউ দিলেন, তারপরে তিনি আবার মোদির সাথে দেখা করতে চাইলেন কেন? উনি কি মোদিকে বোঝাতে চাইলেন যে আমি ইন্টারভিউ যা দিয়েছি এটা পলিটিক্যাল ছিল, আপনার সাথে আমি সুসম্পর্ক বজায় রাখতে চাই, এরকম দেখাতে চাইলেন উনি? এটা দেখাতে গিয়ে তো উনি বাংলাদেশের দুর্বলতা দেখিয়েছেন, এই সরকারের দুর্বলতা দেখিয়েছেন। এখন মোদি ঠিক করবে, ভারত ঠিক করবে যে ইউনূস সাহেবের সাথে মিটিং হবে কি হবে না। এটা তো উল্টোটা হওয়া উচিত ছিল। মোদির চাওয়া উচিত ছিল প্রফেসর ইউনূসের সাথে ইন্টারভিউ। কারণ বাংলাদেশ আজকে ইন্ডিয়ার ইস্টার্ন থিয়েটারে বাংলাদেশ একটা বড় শক্তি, মিলিটারি দিক দিয়ে বড় শক্তি না হলেও আমাদের 18 কোটি জনগণ আছে, এবং 18 কোটি দেশপ্রেমিক জনগণ একটা বিরাট শক্তি। এই ভারতীয় হেজেমনি নেপালে মার খেয়েছে, শ্রীলঙ্কায় মার খেয়েছে, মালদ্বীপে মার খেয়েছে, 5 লাখ লোক যার জনসংখ্যা। সেখানে বাংলাদেশের 18 কোটি লোককে ধমক দিচ্ছে এই রাজনাথ সিং। এবং এরকম একটা ধমক দেওয়ার পরে বাংলাদেশের যিনি এখন সরকার ইউনূস, তিনি মোদির সাথে মিটিং করতে চাচ্ছেন। এটা তো আমার কাছে একটা লজ্জাস্কর ব্যাপার। আমি লজ্জাবোধ করছি এটার জন্য। এবং এর মাধ্যমে ইউনূস সাহেব তার নিজের দুর্বলতা দেখিয়েছেন, বাংলাদেশের দুর্বলতা দেখিয়েছেন। কাজেই ফরেন মিনিস্টার যে বলেছেন, অ্যাডভাইজার, যে যুদ্ধ হবে বলে তিনি মনে করেন না, এটা ভিন্ন বিষয়। যুদ্ধ হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়, কিন্তু আমাদের প্রস্তুত তো থাকতে হবে। যুদ্ধ হোক না হোক আমাদের প্রস্তুতি নিতে হবে। সুতরাং প্রফেসর ইউনূসের উচিত হবে আর্মিকে নির্দেশ দেয়া যে তোমরা আমাদের ডিফেন্সিভ ফোর্সের জন্য তোমরা রেডি হয়ে যাও। ভারত যদি কোনো অ্যাডভেঞ্চার করতে চায় বাংলাদেশে, তাহলে তাকে প্রতিহত করবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ দেওয়া উচিত প্রফেসর ইউনূসের। তার মোদির সাথে মিটিং করবার জন্য তার প্রস্তাব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা আমি মনে করি তিনি ভুল করেছেন। আর ডক্টর দেবপ্রিয়র মতো লোক, তারপরে আলী ইমাম মজুমদারের মতো লোক, সাখাওয়াতের মতো লোককে পাশে রেখে যদি এই যে ছাত্র সমন্বয়ক যারা আজকে একটা নতুন দল বোধহয় নতুন প্ল্যাটফর্ম গঠন করেছে, তারা যদি মনে করে থাকে, আমি একটু শেষ করে দিই একটা সেন্টেন্স। আমি একটা যোগ করতে চাচ্ছি মাহমুদ ভাই, মানে আপনার সাথে এটি রিলেটেড হবে। মানে দুটা বিষয় যোগ করতে চাই। একটা বিষয় হচ্ছে যে তারেক রহমান সাহেব বলকারের একটা বড় অংশ কিন্তু এখন ডক্টর ইউনূসের সরকারে আছে, এবং 111 সরকার ডিপলিটিসাইজেশন করতে চেয়েছিল। এবং এখন কিন্তু আমরা দেখছি যে তাদের কথাবার্তা কিন্তু কিছু আভাস আসছে, নতুন আরেকটা প্ল্যাটফর্মের মতো আসছে। কিংস পার্টি যেমন অতীতে চেষ্টা হয়েছিল সেরকম হচ্ছে। কিছু কিছু জায়গায় মানে বিএনপির ব্যাপারে নেগেটিভ অ্যাপ্রোচ করা হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে গত 18 বছরে বিএনপি জামাতের কর্মীদের উপর যে পরিমাণ নিষ্পেষণ, যে পরিমাণ হত্যা চালানো হয়েছে, তো ডিপলিটিসাইজেশনে তাদেরকে আওয়ামী লীগের সঙ্গে এক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি আসলে একই মুদ্রার পিটোপিট ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। অর্থাৎ ডিপলিটিসাইজেশনের একটা আভাস আমি দেখছি আর কি। একটা ডিপলিটিসাইজেশন এটা পারবে না, এটা সম্ভব হবে না। বাংলাদেশের জনগণ খুব গণতন্ত্র মনস্ক, এবং বাংলাদেশের জনগণ 11 সরকারের বিরুদ্ধেও কিন্তু লড়াই করেছিল।
এবং এখনো যদি ডিপলিটিসাইজেশনের কেউ চেষ্টা করে তো তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে, আমি এভাবে নিশ্চিত। কিন্তু ১/১১ সরকারের যেটা বললেন আপনি, শুধু যে তাদের অপরাধ ডিপলিটিসাইজেশন ছিল সেটা না, তাদের তার চেয়েও বড় অপরাধ ছিল যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির পায়ে বিসর্জন দিয়েছে ১/১১ সরকার। এটা ছিল আরো বড় অপরাধ তাদের জন্য। এবং তারা যদি আজকে ইউনূস সাহেবকে সাজেশন দেয় এবং তাদের সাজেশনে যদি ইউনূস সাহেব পরিচালিত হন, তাহলে পরে মানে বিপ্লবের যে স্পিরিটের কথা আমি যখন আপনি আমাকে আটকালেন, যে এই যে সমন্বয়কারীরা, এদের কাছ থেকে আমার জানার ইচ্ছা যে তাদের স্পিরিটের মধ্যে ভারতীয় হেজেমনির সাথে ফাইট করা তাদের স্পিরিটের মধ্যে ছিল কি ছিল না, এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া আমাদের প্রয়োজন। যদি তাদের মধ্যে এই স্পিরিট থেকে থাকে যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা লড়াই করব, বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা পুনরুদ্ধার করব, এটা যদি তাদের জীবন দেওয়ার অন্যতম উদ্দেশ্য হয়ে থাকে, একটা তো আমি আগেই বলেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, সেটা তো হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই করা যদি তাদের হয়ে থাকে, তাহলে তাদের উচিত হবে দেবপ্রিয় ভট্টাচার্য, আলী ইমাম মজুমদার এবং শাখাওয়াত, ব্রিগেডিয়ার শাখাওয়াত এবং এই জাতীয় ১/১১ সরকারের লোকজন যারা এই সরকারে আছে, তাদের সম্পর্কে সতর্ক থাকা দরকার এই সমন্বয়কারীদের, না হলে কিন্তু এই বিপ্লব মাঠে মারা যাবে। আর তারেক রহমান সাহেব যেটা বলেছেন এই বিষয়ে আমি জানি না উনি কোন রাজনৈতিক দলকে তিনি টার্গেট করে এটা বলেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের ফাঁদে পাড়া দিয়েছে। কারণ এই প্রতিবেশী রাষ্ট্রের যে বাংলাদেশে তাদের যে কুটোচাল ছিল এই গত 18 বছর ধরে, এটার বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি, তারা যখন লড়াই করেছি তখন তারেক রহমান সাহেবের দলের অনেকে কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। তারা বলেছেন যে মাহমুদুর রহমান অতিমাত্রায় ভারত বিরোধী, মাহমুদুর রহমান বেশি মাত্রায় ইসলামপন্থী, এই ধরনের কথাবার্তা কিন্তু তারেক রহমানের দলের লোকজনই বলেছেন এবং নেতারা বলেছেন। কাজে তারেক রহমানের উনি যদি মনে করে থাকেন যে কিছু দল ফাঁদে পা দিয়েছে ভারতে, তার সাথে ওনার কিন্তু বলা উচিত তার দলের মধ্যে যারা ভারতীয় ফাঁদে পাড়া দিয়েছে তাদের ব্যাপারে উনি কি করবেন সেটার ব্যাপারেও তারেক রহমানের সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ উনি যে জিওপলিটিক্যাল যে পলিসির কথা উনি বলবেন, সেটা অন্যের জন্য যদি বলেন উনি, তাহলে বিএনপির জন্য ওনার একই কথা বলা উচিত। আর একটা শেষ কথা বলে আমি এই রাজনৈতিক বক্তব্য শেষ করব, যে আজকে যে সমন্বয়করা যে একটা নাগরিক কমিটি ঘোষণা করেছে, আমি মনে করছি এটা রাজনৈতিক দল গঠন করবার প্রথম ধাপ। এটা তারা করতেই পারে, কোনো সমস্যা নেই। আপনি আমি যে কেউ দল করতে পারি, যার যার যদি দল করার ইচ্ছা হয়ে থাকে, সেটা আমাদের স্বাগত জানানো উচিত এবং আমি স্বাগত জানাই। কিন্তু আমার প্রশ্নটা অন্যখানে, সেটা হচ্ছে যদি তারা রাজনৈতিক দল করে কিংবা যে পলিটিক্যাল প্ল্যাটফর্ম করছে, তার রাজনৈতিক আদর্শটা কি, সেটা আমার জন্য জানা খুব জরুরি, যে তাদের দলের আদর্শটা কি হবে এবং সেটা বাংলাদেশের জনগণেরও জানা জরুরি। এটা কি আবার একটা নতুন করে ১/১১ মতো বা নতুন মোড়কে একটা প্রথম আলো টাইপ প্রো ইন্ডিয়ান গ্যাং হতে যাচ্ছে, প্রো ইন্ডিয়ান ক্যাম্প হতে যাচ্ছে, নাকি সত্যিকার অর্থে একটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য প্ল্যাটফর্ম হচ্ছে? এটা নিয়ে একটু পরিষ্কার তাদের বক্তব্য থাকা উচিত বলে আমি মনে করি।